একটা কথা আমি বিশ্বাস করি, জীবনে সৎ উদ্দেশ্য আর তার সাথে জীবনযাত্রার তালমেলটা যদি ভালো থাকে, তাহলে আমরা চাইলে যে কোনো জিনিসই অ্যাচিভ করতে পারি, যেগুলো আমাদের পক্ষে করা সম্ভব। নমস্কার সবাইকে, রাধে রাধে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি, এই জন্য শুরুতেই একটা কথা বললাম যে জীবনের সৎ উদ্দেশ্য আর আমাদের জীবনযাত্রা যদি তালমেল ঠিকঠাক থাকে, তাহলে আপনার মনের বলা সেই কঠিন কাজগুলো আপনার শরীর আপনাকে দিয়ে ঠিক করিয়ে নেবে। এই যেরকম এত সকাল সকাল ওঠার অভ্যেস আমার কখনোই নেই, এমনকি আমি সবসময় এটাই ভাবতাম এত সকালে আমি কখনো উঠতেই পারবো না। তবে আজকে সেই সৎ উদ্দেশ্য আর তার সাথে আগের দিনের কিছু ঠিকঠাক লাইফস্টাইলের জন্য কিন্তু আজকে সকালে আমার অটোমেটিক্যালি ঘুম ভেঙে যায়। যাই হোক, আজকে সকালে এত তাড়াতাড়ি কেন উঠেছি তার আগে সেই কারণটাই বলে দিই। কালকে ছিল পাণ্ডবা একাদশী, আর ঈশ্বরের আশীর্বাদে আমি প্রথমবার পাণ্ডবা একাদশী নির্জলা করেছি। তো সেটাতে আমার কিন্তু কোনো রকম ক্রেডিট নেই, আমি জানি রাধারানী আর রাধা মাধব না চাইলে আমি এটা কখনোই পারতাম না। কালকের অভিজ্ঞতাটা এক অন্য রকমেরই ছিল। জীবনে যেহেতু কোনো দিন এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়নি, তাই কালকে যে অভিজ্ঞতাটা ছিল সেটা আমি খুবভাবে উপভোগ করেছি আর নিজেকে অনেকভাবে বোঝার চেষ্টা করেছি। আসলে এই ধরনের একাদশীর যে ব্রতগুলো হয় না, সেগুলো কিন্তু আমাদেরকে জীবনে অনেক কিছু শিখিয়ে যায়। পেটে যখন খাবার আর জল এই জিনিসগুলো থাকে না, তখন দেখবেন আপনি সাংসারিক জায়গা থেকে বেরিয়ে আধ্যাত্মিকতার দিকে অনেক বেশি মন দিতে পারছেন। আর যখনই পেটে খাবারটা পড়ে না, তখন দেখবেন অনেক বেশি সাংসারিকতার দিকে মন চলে যায়। তো যাই হোক, মহারাজের কাছ থেকে সবসময় একটা কথা শুনেছি, যেটা আমি সবসময়ের জন্য মেনে চলি, যে ভজন আর প্রেম, প্রেম যে কাউকেই হতে পারে, সেটা ঈশ্বরের প্রতি প্রেম হোক বা তোমার পরিবারের কয়েকজন কাছের মানুষের প্রতি হোক না কেন, সেগুলো কিন্তু কখনোই কাউকে বলা উচিত নয়, মানে চারকান করা উচিত নয়। এই জিনিসগুলো যখনই আপনি সবাইকে বলে করবেন বা দেখিয়ে করবেন, তখনই কিন্তু তার যে প্রতিক্রিয়াটা থাকে, মানে তার যে প্রবলতাটা থাকে, সেটা কিন্তু অনেকটাই কমে যায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তার সাথে অনেক কটা কাজও সেরে ফেললাম। সকালে যেহেতু উঠেছিলাম, সবার আগে ঘর ঝাড়ু মোছাটা করে নিয়েছি, তারপরে কিন্তু সোজা একদম ফ্রেশ হয়ে নিয়েছি। যেহেতু এত সকালে স্নান করেছিলাম, তাই একটু গরম জল করে স্নান করলাম। আর এখন চুপিসারে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তবে এত সকালে উঠেছিলাম, ভেবেছিলাম সমস্ত কাজ বাজ সেরে তারপরে আবার একবার রেস্ট নিতে যাব। আমার মেয়ে বিশ্বাস করুন 4:30 কিংবা 4:45টার দিকে ঠিক উঠে পড়েছে, আর তার সাথে ওর বাবাকে উঠিয়ে দিয়েছে। তো বাবা যেহেতু উঠে পড়েছে, তাই বললাম দুজনে মিলে বসো, আমি ঝটপট সমস্ত কাজবাজগুলো সেরে তারপরে আবার রেস্ট নিতে যাচ্ছি। তো এখানটায় হাজব্যান্ডকে না একটু কুতিলা আর তার সাথে মিষ্টির শরবত দিয়ে দিলাম, আর একটুখানি খাবার দাবার বানিয়ে তারপরে একদম পুজো করতে যাব। যেহেতু কালকের পুরোটা দিন গোপাল আমার একাদশীর খাবার খেয়েছে, সেই কারণে আজকে সকালবেলা সবার জন্য একটু ওটস ম্যাঙ্গো স্মুদি বানিয়ে নেব। তাতে গোপালকে ভোগও দেওয়া হয়ে যাবে আর আমাদের প্রসাদও পাওয়া হয়ে যাবে। আর একাদশীর পরের দিন না প্রসাদ পেয়ে, মানে মহাপ্রসাদ হোক বা ঠাকুরের প্রসাদ পেয়ে কিন্তু একাদশীর ব্রতটা খুলতে হয়। তো সেই কারণেই ভাবলাম সকালে ব্রেকফাস্টে গোপালকে একটু স্মুদি দিয়ে দিই, আর সেই প্রসাদটাই আমরা পেয়ে নেব। তো এখানটায় আমি আম নিয়ে নিয়েছি, তার সাথে কিছুটা ওটস নিয়েছি আর দই দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। তো প্রথমেই আমি গোপালের জন্য বের করে নেব, আর তারপরে হাজব্যান্ডের জন্য আবার বানাবো। কারণ হাজব্যান্ডের জন্য যেটা বানাচ্ছি তার মধ্যে একটুখানি কাজু আর কিশমিশ আর আলমন্ড দিচ্ছি, যেটা গোপালকেই কালকে ভোগে দেওয়া হয়েছিল। আর অল্প একটুখানি ওটসও মিশিয়ে দিলাম, যাতে একটুখানি মোটা হয়। আর এই স্মুদিটার মধ্যে না ড্রাই ফ্রুটস দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে। তো হাজব্যান্ডের জন্য এটা বের করে দিলাম, আর বাদ বাকি একটুখানি যে কুতিলা ছিল আর তার সাথে একটু চিয়া সিডস, সেটা আমার মধ্যে দিয়ে দিলাম, মানে আমার স্মুদিটার মধ্যে দিয়ে দিলাম। তো সবার জন্য আলাদা আলাদা করে রেডি করে দিয়ে যাচ্ছি। পুজো করে এসে একদম ব্রেকফাস্টটা সেরে নেব। যেহেতু জীবনে প্রথমবার আমি এই অভিজ্ঞতাটা অর্জন করেছি, আমার মন কিন্তু কালকে আমার সাথে অনেক বেশি লড়াই করছিল। বিশ্বাস করবেন না, আমি কালকে সারাটা দিন আমার মনের সাথেই লড়াই করে গিয়েছি। একমাত্র রাধারানীর কৃপা আর ওনার নামেই কিন্তু আমি এই জায়গাটা পার করেছি। নাহলে আমার মতো এরকম অধম পাপী মানুষের এই দিনটা
কাটানোর ক্ষমতা একদমই নেই, সেটা আমি আগে থেকেই জানতাম। তো ওনার কাছেই আমি অনুমতি নিয়ে কালকের দিনে পা রেখেছিলাম। তো যাই হোক, আজকে সকালবেলা কিন্তু গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর আমার মেয়ে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, ও কিন্তু আমার সাথে এসে বসেছে। তবে ওর মন মেজাজটা একদমই ভালো নেই সকালবেলা, যেহেতু একদম কাঁচা ঘুমে উঠেছে। তো গোপালকে স্নানও করাবে না, গোপালের গায়ে হাতও দেবে না, শুধুমাত্র জল দেওয়ার সময় আমার হাতে একটুখানি ছুঁলো। আর এই যে এখানটা কিন্তু শুয়েও পড়েছে আর বসে বসে পুজো দেখছে। ওকে অনেক করেই বললাম তুমি গিয়ে বাবার সাথে ভেতরে শো, আমি একটু পরেই আসছি, কিন্তু কিছুতেই যাবে না। যতক্ষণ না মা যায় ততক্ষণ ও কিছুতেই যাবে না। তো পুজোটা ঝটপট সেরে নিলাম। আর এখানটায় কিন্তু গোপালকে একটু জল খাইয়ে সেই জলটা আমি একটুখানি ইলেকট্রল জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি, যেহেতু কালকে সারা দিন নির্জলা ছিলাম। তো সকালবেলা না হেভি কিছু খেলে গা গুলিয়ে যেতে পারে, সে কারণে একটু ইলেকট্রল জল খেয়ে তারপরে ব্রেকফাস্টটা করব। পুজো শেষ করে নিয়েছি আর এখন আমি স্মুদিটা খেয়ে নিচ্ছি। আর বাবা আর মেয়ে কিন্তু আগেই খেয়ে নিয়েছে। মেয়েকে একটু জোর করে খাইয়ে দিলাম, কারণ এখন যে ঘুমোবে না, 10টা সাড়ে 10টার আগেও উঠবে না, আমি এটা জানি। আর এখন বলতে বলতে প্রায় 6টা মতো বেজে গিয়েছে, বাইরেও আলো ফুটে এসেছে। তাই ভাবলাম যে কিচেনের কাজটা গুছিয়ে তারপরে শুতে যাই। খুব বেশি থালা বাসন নেই, অল্প কয়েকটা রয়েছে। আর কিচেনটা একটুখানি মুছে নিয়ে থালা বাসন কয়েকটা ধুয়ে তারপরেই ঘুমোতে যাবো ভাবছি। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে না যে কোনো কাজ করার মধ্যে একটা আলাদাই শান্তি রয়েছে। তবে আমার মনে হয় এই সময় ঘুম থেকে উঠে সাংসারিক কাজগুলো না করে যদি আমরা আধ্যাত্মিকতার সাথে একটু বেশি জুড়তে পারি, তাহলে সেই সময়টা আমরা বেশি কাজে লাগাতে পারবো। মানে এই সময় উঠে যদি একটু মেডিটেশন করা যায় বা শান্ত হয়ে একটু প্রকৃতির সাথে বসা যায়, তাহলে দেখবেন কয়েকদিনের মধ্যেই না আপনার জীবনের অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে গিয়েছে। আর আপনি নিজে কিন্তু অনেক বেশি স্ট্রং একটা মানুষ তৈরি হয়ে গিয়েছেন। যদিও এই কথাটা বলা অনেক বেশি সহজ, তবে করা খুব একটা বেশি সহজ নয়। তো যাই হোক, মেয়েকেও ঘুম পাড়িয়ে নিয়েছি আর এখন প্রায় 10টা মতো বাজে। আবার আমি উঠে পড়েছি, মেয়ে এখনও অবধি ঘুমোচ্ছে। যেহেতু এত সকালে উঠেছিলাম, আমিও না মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম আর কি। ভাবছিলাম ঘুমোবো না, তবে ওই বিছানায় পড়লে কি আর হয় বলুন, শরীর তো আর দেয় না। তখন মনে হয় একটু ঘুমিয়ে নেই। তো একটুখানি ঘুমিয়ে আমি উঠে পড়েছি। আর এই তো কয়েকটা জামা কাপড় বাইরে শুকোচ্ছিল, সেগুলো এখন রেখে দিলাম। আজকে আর কাজ করতে না খুব একটা বেশি ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটু রেস্ট নেই। তবে ওদিকে রান্না বান্না তো রয়েছে, সেগুলো তো না করলেই নয়। তবে আজকে ভাবছি তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করব না, জামা কাপড়গুলো শুধু তুলে রেখে দিলাম, সন্ধ্যেবেলার দিকে সময় করে একদম ফোল্ড করে নেব। আর এদিকে কিন্তু কাজের ফাঁকে আমি একটুখানি ডালও বসিয়ে দিয়েছিলাম। ডালটা প্রায় হয়ে এসেছে, একটুখানি ঘি ছড়িয়ে নামিয়ে নেব। আজকে আমি অড়হর ডাল বানাচ্ছি। এই ডালটা কিন্তু আমি মাঝখানে বেশ কয়েকটা দিন বানাচ্ছিলাম না, তো আজকে ভাবলাম একটু বানিয়ে দেখি। তো ডালগুলো কিন্তু একটুখানি গোটা গোটা রয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে যেন ছোলার ডাল। আসলে আজকে প্রেশার কুকারে তো সেদ্ধ করিনি, কড়াইতেই করেছিলাম। আর সকালবেলা যখন মেয়েকে নিয়ে ঘুম পাড়াতে যাচ্ছিলাম না, তখনই আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। কারণ এটা কড়াইতে সেদ্ধ করতে গেলে না, আর কাঁচা অবস্থায় যদি সেদ্ধ করি তাহলে আরও বেশি সময় লাগতো। তো ভিজিয়ে দিলে মোটামুটি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো কড়াইটাকে আবার একবার ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন বাকি রান্নাটা সেরে নেব। আজকে আমার রাধারানীর প্রিয় ভোগ রান্না করছি। অনেক দিন হয়ে গিয়েছিল এই কচুটা এনে রেখেছি। তো মাঝখানে আমার শ্বশুরবাড়ি থেকে সবজি আসছিল বলে না এটা করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম একটা ভালো দিন রয়েছে, দ্বাদশীর দিন যেহেতু, তো রাধারানীর প্রিয় ভোগটা রান্না করে খাওয়াই। আজকে একটু দই কচু বানাবো, মানে যেটাকে দই আরবি বলা হয়। এইরকম ধরনের যে কোনো রেসিপি হয় আমি কিন্তু আজ 2 বছর আগে জানতাম না। এটা আমি প্রথম কোনো এক মাতাজির ভিডিও থেকে শিখেছিলাম আর কি। আর প্রথম যখন করে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদটা পেয়েছিলাম, আমার কাছে এত বেশি ভালো লেগেছিল। শুধু আমি নয়, আমার হাজব্যান্ডও কিন্তু এটা খেতে খুব পছন্দ করে। যখনই মার্কেটে কচু দেখতে পায় তখনই বলে বাড়ি নিয়ে যাচ্ছি, এটা দিয়ে দই কচু বানিও। তো এখানটায় আমি কড়াইতে কিন্তু একটু তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, আর একটু টমেটো আর আদা দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আগে থেকে কিন্তু আমি কচুটাকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম। আর এখানটায় দই নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি গরম মশলা, আর অল্প একটুখানি দিয়েছিলাম সবজি মশলা আর কি। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা এর মধ্যে একটুখানি চিনিও অ্যাড করতে পারেন। এটা আমাদের কাছে অল্প অল্প একটু মিষ্টি ভালো লাগে খেতে। তো একটুখানি চিনি দিয়ে এটাকে আবার একবার মিক্স করে নিয়েছি। আর এখন মশলাটা যে কষা হচ্ছে ওর মধ্যে আমি দইটা দিয়ে দেবো।
আমি একটা জিনিস লক্ষ্য করেছি, দইয়ের কোনো রান্না করতে গেলে না দইটাকে নর্মাল টেম্পারেচারে এনে করলে সেটা বেশি ভালো হয়। তো এখানটা আরেকটা কড়াইতে আমি আমের চাটনি বানিয়ে নিয়েছি। এই আমগুলো আমার শ্বশুরবাড়ি থেকে এসেছিলো, কাঁচা আম ছিল, একদম গাছের কাঁচা আম, সেটা দিয়ে একটু আমের চাটনি বানিয়ে নিচ্ছি। তো এদিকে দেখুন দইয়ের মশলাটা একদম কষিয়ে এসেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। তো ভেজে রাখা আরবিগুলো দিয়ে দিলাম, মানে কচুগুলো দিয়ে অল্প একটুখানি জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। আর এদিকে কিন্তু আমার আমটাও সেদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি, একটু বেশি করে গুড় দিচ্ছি, কারণ আমের চাটনি একটু বেশি মিষ্টি ভালো লাগে খেতে। আমার কাছে আবার একদম টক টক আমের চাটনি ভালো লাগে না খেতে, একটু টক মিষ্টি হলেই ভালো লাগে। তো অনেকটাই আম রয়েছে, আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে আমি গুড়টা হয়তো বেশি দিলাম, তবে আমগুলো খুব বেশি টক ছিল, সেই কারণে একটুখানি গুড় বেশি দিতে হয়েছে। আর এদিকে দেখুন দই কচুটা একদম রেডি হয়ে গিয়েছে। আর গুড়টা দেওয়ার পরে কিন্তু সেখান থেকে অনেকটা জল বেরিয়েছে, সেই জলেই আমটা ফুটছে। আর তার ফাঁকে আমি একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি, আমার হাতে ছ্যাঁকা লেগে গিয়েছে। আর সেই সময় আমি একদমই বার্নলটা খুঁজে পাচ্ছিলাম না, সেই কারণে একটুখানি কোলগেট লাগিয়ে নিলাম। যতই কষ্ট পাই না কেন, আমাদের মতো গৃহিণীদের কাজ তো বন্ধ হতে পারে না। এখন তো বলতে পারি না হাতে ফোসকা খেয়েছি, আমি এখন রেস্ট নিই, বাদবাকি কাজটা বাড়ি অন্য কোনো মেম্বার সামলে নিই, সেটা তো আর আমার পক্ষে সম্ভব নয়। আমাদের ছোট্ট একটি সংসার রয়েছে, আর সেখানটায় কিন্তু সংসারের গুরুভার দায়িত্বগুলো আমার মাথাতেই থাকে, কারণ আমার হাজব্যান্ড যেহেতু পুরো বাড়িটা সামলায়। আর কি বলুন তো, ছেলেতে যেহেতু রান্না করার অভ্যেস থাকে না, ওকে যদি এখন মাঝপথে আমি রান্না করতে বলি না, ও কিন্তু একদমই গুলিয়ে ফেলবে, কোনো কিছু খুঁজে পাবে না। তো যাই হোক, আমি কিন্তু সব কিছু ঠিকঠাক করে বাদবাকি রান্নাগুলোও সেরে নিচ্ছি। তো এখানটায় আমি একটুখানি চানা মশলা বানিয়েছি, আর তার সাথে না আজকে একটু টিক্কিও বানিয়ে নেবো। আমি কিন্তু এই ধরনের কাজগুলো মিল প্রিপারেশন যেদিনে করি সেদিনেই করে থাকি, তবে ওই দিনে না অনেক বেশি চাপ হয়ে যায়, আর মাঝখানে অনেক সপ্তাহ হয়ে গিয়েছে হাজব্যান্ড সেরকমভাবে ছুটি পায়নি। তো সেই কারণে আমি সেরকম লম্বা একটা টাইম পাচ্ছি না যে সময় আমি একটু মিল প্রিপারেশন করব। তো যাই হোক, এখানটায় আমি সেদ্ধ করা কাবুলি চানাটা নিয়েছি, তার মধ্যে সেদ্ধ করা আলু দিয়েছি, আর সমস্ত বেসিক যে মশলাগুলো থাকে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটুখানি ব্ল্যাক পেপার পাউডার বা আমচুর পাউডার, আর একটুখানি আদার যে গুঁড়ো হয় সেগুলো দিয়ে দিয়েছি, আর অল্প একটুখানি গরম মশলাও দিয়েছি, আর পরিমাণ মতো একটু বেসন দিচ্ছি। বেসন না দিলেও চলে, যেহেতু কাবুলি যে ছোলাটা থাকে না সেটা অনেকটা চিটচিটে হয়, তাও আমি একটু বেসন দিলাম যাতে একদমই ভেঙে না যায়। তো অল্প একটুখানি লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, যাতে মশলাটা সব কিছুর সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। আর তারপরে কিন্তু এরকম টিক্কির আকারে গড়ে নিচ্ছি। আর আমার কাছে অল্প একটুখানি ব্রেড ক্রাম্বস ছিল, তার মধ্যে এটাকে কোটিং করে আমি এরকমভাবে ডিপ ফ্রিজ করে রেখে দেবো। যে কোনো ধরনের টিক্কিকে না ব্রেড ক্রাম্বসের মধ্যে একটুখানি কোট করে দিলে সেটার কিন্তু শেপটাও ভালো থাকে, আর ভালোভাবে স্টোরও করা যায়, আমি লক্ষ্য করেছি। আর ব্রেড ক্রাম্বস না দিলে না একটু নরম হলেই অনেক সমস্যা হয়। আর এদিকে কিন্তু আমি একটুখানি চাউমিন বানিয়ে নিচ্ছি। হাজব্যান্ডের আজকে ডিউটি রয়েছে, ও বিকেলবেলা টিফিনে কী নিয়ে যাবে চিন্তা করতে করতে ভাবলাম একটুখানি চাউমিন রয়েছে, আর তার সাথে অল্প একটুখানি পাস্তা রয়েছে, দুটো মিশিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানটা একটু ক্যাপসিকাম, বেবিকর্ন আর মাশরুম দিয়েছি তেলের মধ্যে, সব কিছু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে একটুখানি সয়া সস আর টমেটো কেচাপ দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি চাউমিন আর পাস্তাটাকে দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে মিক্স করে নিলেই কিন্তু এই পাস্তা বলুন বা চাউমিন বলুন একদম রেডি হয়ে যায়, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো হাজব্যান্ডের জন্য বের করে বাদবাকিটা মেয়ের জন্য রেখে দিলাম, ওকে আমি বিকেলবেলা টিফিনে দিয়ে দেবো। আর এদিকে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি পনিরকে গ্রেট করে দিয়ে দিলাম, অল্প একটুখানি চিজ দেবো, আর মশলার মধ্যে একটুখানি ব্ল্যাক পেপার দিয়েছি, অল্প একটুখানি লবণ দিয়েছি, একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি, আর অল্প একটুখানি গরম মশলা দিয়েছি। তো সব কিছু ভালো করে মিক্স করে নেব। আর এটা দিয়ে কিন্তু আমি আজকে একটুখানি পরোটা বানিয়ে নিচ্ছি হাজব্যান্ডকে রাত্রেবেলা ডিনারে দেবো বলে। আর এই সময়টা কাজ করতে আমার এত বেশি আলিস্যি লাগছিল, তো হাজব্যান্ডকে বললাম একটু হেল্প করে দেওয়ার জন্য, আটাটা মেখে দিয়েছি। ও বসে বসে আমাকে আটাগুলো বেলে দিচ্ছে আর কি, মানে রুটিগুলো বেলে দিচ্ছে। তো আমি করলে কি হয় বলুন তো, আমার মেয়ে এসে আমাকে খুব বেশি জ্বালাতন করে। তো ওর বাবার কাছে বসিয়ে দিয়েছি, আর ওর বাবা আর মেয়ের মধ্যে খুনসুটি চলছে, আর আমি এখানটায় ধীরে সুস্থে বসে বসে ভাজছি। তো দেখুন ভাজা প্রায় হয়ে এসেছে, হাজব্যান্ডকে টিফিনে দেওয়ার জন্য এরকমভাবে কেটেই আমি টিফিনে দিচ্ছি, তাতে করে ওখানটায় গিয়ে ওর খেতেও সুবিধে হবে, আর টিফিন বক্সের মধ্যে প্যাক করতেও আমার অনেক বেশি সুবিধে হবে। আর এই কাজগুলো করতে করতে কিন্তু আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদিভাই আর বোনেদের নামগুলো নিয়ে নিয়ে চলুন। সঞ্চিতা দেব, সুপ্রিয়া ব্লক, ঈশিতা রয় মুখার্জি, রাহুল কেয়ার,
মল্লিকা বিশ্বাস, কায় দিদিভাই, আদ্রি দাস, জয়শ্রী বিশ্বাস, রূপা বসাক, সোমা ঘোষ দিদিভাই আর রুমাস ফ্যামিলি ব্লগ আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মোটিভেশন বাড়ানোর জন্য। আপনাদের সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। তো এদিকে কিন্তু আমার কিচেনের কাজও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। ফ্লোরটা ভালো করে ক্লিন করে নিলাম, আর ডিশ লিকুইডটাও শেষ হয়ে গিয়েছিল, সেটা ঠিকঠাকভাবে রেখে দিয়েছি, মানে আবার রিফিল করে রেখে দিয়েছি। আর এখানটায় কিন্তু ফ্রিজটা একটু ক্লিন করে নিচ্ছি। কয়েকদিন আগেই ফ্রিজটা ক্লিন করেছিলাম, তবে আমার মনের মতো হয়নি। তো আজকে দেখলাম ফ্রিজটা কিন্তু বেশ খালি খালি রয়েছে, তাই একদম ভালো করে ক্লিন করে নিলাম। যদিও এই কাজটা না আমাদের মোটামুটি 2 দিন অন্তর অন্তর করাটা উচিত, যেহেতু ফ্রিজের মধ্যে খাবার দাবার থাকে, সেই কারণে ফ্রিজটা একটুখানি পরিষ্কার রাখাটা দরকার, তাতে ফ্রিজের মধ্যে ফাউল একটা স্মেল হয় না। আর এই তো এখন কিন্তু একটু বেডটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু সকালবেলা বেড গোছানো হয়নি, সেই কারণে কাজ বাজ সেরেই এই কাজটা করে নিলাম। তারপর একদম গোপালকে ভোগ দিয়ে আমরা খাওয়া দাওয়ার খাবো, আর তারপরেই হাজব্যান্ড বেরিয়ে যাবে। আগের ভিডিওতে কায় দিদিভাই বলেছে যে আমার ভিডিও নোটিফিকেশান নাকি দিদিভাই পাচ্ছে না। তো এটা হতে পারে দিদিভাই, কারণ এই জিনিসটা আমি চিন্তা ভাবনা করে দেখলাম, যেহেতু আমি ভিডিওটা রেগুলার দিচ্ছি না, আর মাঝখানে না বেশ কয়েকটা দিন আমি একদম ইনঅ্যাক্টিভ ছিলাম, আপনারা সবাই জানেনই। সে কারণে ইউটিউব হয়তো এই সময় সবার কাছে নোটিফিকেশান দিচ্ছে না। তো আপনারা যারা নোটিফিকেশান পাচ্ছেন, প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিও সবাই দেখবেন আর দেখে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। আমি জানি আমার এই রেগুলার লাইফে নতুনত্ব দেখানোর মতো এই মুহূর্তে আমার কাছে কিছুই নেই, আর আমাদের মতো এরকম অনেক হাউসওয়াইফরা রয়েছে যারা বছরের পর বছর এইরকমই মনোটোনাস লাইফ লিড করে। আর আমার মনে হয় এই জিনিসগুলো দেখলে না আমাদের মতো অনেক হাউসওয়াইফরা একটু হলেও মোটিভেশন পায়। তো জানি না আপনাদের কি মনে হয় আমার ভিডিও দেখে, তবে আমি সবসময় এই জিনিসটা চেষ্টা করি যে এই সাধারণ কাজগুলোর মধ্যেই আপনাদের মনে একটুখানি মোটিভেশন দেওয়ার জন্য। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।